আর স্লাইডটা দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, আজকে ওই 18 ইলেকট্রন রুল আমরা যেরকম পড়ছিলাম ওরকম পড়বো একটুখানি, পড়ে আর হেপ্টিসিটিটা পড়বো। হেপ্টিসিটি আগের দিন বলেছিলাম না, যে ইটা 1 ইটা 2 যেগুলো হয়। আগে 18 ইলেকট্রন রুলটা যেরকম ছিল আগে একটুখানি বলে দিই, কারণ অনেকদিন আগে একটা ক্লাস হয়েছিল। তারপরে হেপ্টিসিটি পড়বো। তো 18 ইলেকট্রন রুলটা আমরা কি বলেছিলাম, যে 18 ইলেকট্রন রুল মানে হচ্ছে টোটাল মেটাল ডি ইলেকট্রনস, আর তার সাথে হচ্ছে ইলেকট্রনস কামিং ফ্রম দ্য লিগ্যান্ড। যেটা মানে লিগ্যান্ড থেকে যে কটা ইলেকট্রন আসছে, মানে লিগ্যান্ডের কন্ট্রিবিউশন, প্লাস হচ্ছে মেটালের টোটাল ডি ইলেকট্রনস। এই মেটাল ডি ইলেকট্রনস মানে কিন্তু আমরা এটা বলিনি যে শুধুমাত্র 3D ইলেকট্রনস। মানে কি, মেটালের যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস আছে পুরোটাকেই আমরা ডি ইলেকট্রনস হিসেবে ধরবো। ফর এক্সাম্পল, যদি CrCO6 হয়, তাহলে ক্রোমিয়ামের কিন্তু ভ্যালেন্সিয়াল মানে হচ্ছে Dr4s, 3Dr4s যে কটা ইলেকট্রন আছে সেই পুরোটাকেই মেটাল ডি ইলেকট্রনস হিসেবে ধরবো। তাহলে মেটালের সেই কন্ট্রিবিউশন প্লাস হচ্ছে লিগ্যান্ডের কন্ট্রিবিউশন। এবার এক একটা লিগ্যান্ডের কন্ট্রিবিউশন এক এক রকম হতে পারে। কোনো লিগ্যান্ডের কন্ট্রিবিউশন হচ্ছে 1 ইলেকট্রন পার লিগ্যান্ড, কোনো লিগ্যান্ডের হতে পারে 2 ইলেকট্রন পার লিগ্যান্ড, কোনোটার হতে পারে 3 ইলেকট্রন পার লিগ্যান্ড। সেটা যেরকম কন্ট্রিবিউশন সেই অনুযায়ী তার ধরবো। টোটাল নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 18 যদি হয়, তাহলে আমরা বলবো সেটা থার্মোডাইনামিক্যালি স্টেবল। তার মানে কি প্রত্যেকটা কমপ্লেক্সের আমরা বলেছিলাম 18 হতেই হবে? তা নয়। আমরা দেখেছিলাম কি, যে তোমার অক্টাহেড্রাল কমপ্লেক্স অথবা টেট্রাহেড্রাল কমপ্লেক্স মোর প্রোন টু ফর্ম দ্য 18 ইলেকট্রন রুল। কিন্তু কোনো একটা স্কোয়ার প্ল্যানার যদি কমপ্লেক্স হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে দেখো আমরা বলেছিলাম যে সেক্ষেত্রে 16 ইলেকট্রন কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি বেশি পরিমাণে স্টেবল। কারণ এই 18 ইলেকট্রন অথবা 16 ইলেকট্রন, এই পুরো এই যে জিনিসটা আসছে সেটা কিন্তু মেনলি আসছে আমাদের এমও থেকে। তাই আমরা একটা পার্শিয়াল এমও ডায়াগ্রাম আগের বারে আমরা করেছিলাম, এবং পার্শিয়াল এমও ডায়াগ্রাম থেকে আমরা দেখেছিলাম যে কোনো একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হোক বা টেট্রাহেড্রাল কমপ্লেক্স, যেটা তুলনামূলকভাবে বেশি পরিমাণে 18 ইলেকট্রন ফর্ম করতে চায়, কিন্তু একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স তুলনামূলকভাবে বেশি পরিমাণে 16 ইলেকট্রন কমপ্লেক্স ফর্ম করতে চাইবে। তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে এই স্লাইডের যে স্লাইডটা পড়াচ্ছি এই স্লাইডটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তা এই 18 ইলেকট্রনের কিছু কিছু ইউজফুলনেস ছিল কি, এর মাধ্যমে আমরা তাহলে বুঝতে পারতাম যে তোমার
কমপ্লেক্সটা বেশি, কমপ্লেক্সটা স্টেবল কি স্টেবল নয়। কারণ জেনারেলি আমরা 18 ইলেকট্রনটাকে আমরা এরকম ভাবে একটা গাইড ভেবে নিতাম যে 18 ইলেকট্রন যদি মানে তাহলে ভাববো স্টেবল, না মানলে স্টেবল নয়। তার মানে এটাও নয় যে 18 ইলেকট্রন রুল মানছে না মানেই যে পুরোপুরি আনস্টেবল, তা কিন্তু নয়। এটা একটা গাইডিং প্রিন্সিপাল। 18 ইলেকট্রন রুল যদি না মানে তাতেও কিন্তু কমপ্লেক্সটা স্টেবল হতে পারে। তার জন্য আমরা তার লিমিটেশন, আগের ক্লাসে তো যত সম্ভব আমি লিমিটেশন অফ 18 ইলেকট্রন রুলও তোমাদের বলেছিলাম, এবং সেখানে কি ধরনের মেটাল মেটাল বন্ডস প্রেজেন্ট আছে কি নেই, মেটাল লিগ্যান্ড বন্ডটা কি ধরনের সেটাও আমরা জানতে পারবো, কারণ থ্রু হেপ্টিসিটি। এবং কি ধরনের মেটাল মেটাল বন্ড আছে, সেটা মেটাল মেটাল বন্ডটা ডবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে না সিঙ্গেল বন্ড আছে, কটা মেটাল মেটাল বন্ড আছে, এই ধরনের জিনিসগুলো আমরা জানতে পারবো। এবং এই যে 18 ইলেকট্রন রুল আমরা ক্যালকুলেট করেছিলাম তাতে আমরা দুটো মেথড ইউজ করেছিলাম। একটা ছিল আমাদের নিউট্রাল মেথড আর একটা ছিল আমাদের অক্সিডেশন স্টেট মেথড। নিউট্রাল মেথডটা কি ছিল? নিউট্রাল মেথডটা একদম সোজা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, মেটাল লিগ্যান্ড সবকে আমরা নিউট্রাল ধরছি, তার কোনো অক্সিডেশন স্টেট বা চার্জ আমরা ক্যালকুলেট করছি না। ওয়ারাস ইন কেস অফ অক্সিডেশন স্টেট মেথড আমরা কি করব, অক্সিডেশন স্টেট মেথড মানে কি, অ্যাজ পার নেম এটা আমাদের সাজেস্ট করছে যে আমরা মেটালের অক্সিডেশন স্টেটটা বের করব, লিগ্যান্ডের অক্সিডেশন স্টেটটা বের করব, অ্যান্ড অ্যাজ পার দ্যাট অক্সিডেশন স্টেট আমাদের প্রত্যেকের ইলেকট্রনিক কন্ট্রিবিউশনটাকে আমরা যোগ করব। কিন্তু তাহলে সেক্ষেত্রে অসুবিধাটা কি হচ্ছে দুটো মেথডের মধ্যে, নিউট্রাল মেথডে আমার কোনো কিছু অক্সিডেশন স্টেট জানার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে সেটা তুলনামূলকভাবে অনেক সোজা। আর অক্সিডেশন স্টেট মেথডে কি হবে, প্রত্যেকটা মেটাল অথবা লিগ্যান্ডের অক্সিডেশন স্টেট আমায় জানতে হবে। যদি কোথাও আমার অক্সিডেশন স্টেট ভুল হয় তার মানে আমার মেথডের ক্যালকুলেশনে ভুল হবে। সেটা একটা এক্সাম্পলে বুঝতে পারবে। দেখো, যখন আমরা ক্যালকুলেট করছি একটা নিউট্রাল মেথডের মাধ্যমে, এটা একটা কনভেনিয়েন্ট মেথড, কারণ এখানে কোনো ধরনের অক্সিডেশন স্টেট আমায় বের করতে হচ্ছে না। কিন্তু যখন আমরা একটা অক্সিডেশন স্টেট মেথড ইউজ করব তখন কিন্তু সবার ক্ষেত্রে আমরা অক্সিডেশন স্টেটটাকে বার করব। যেরকম C5H5 2 Fe, যেটাকে আমরা ইন জেনারেল কমন নেম হিসাবে ফেরোসিন বলি। দেখো এখানে যদি আমরা নিউট্রাল অ্যাটম মেথড ইউজ করি তাহলে নিউট্রাল অ্যাটম মেথডে কি কারোর কোনো অক্সিডেশন স্টেট অথবা চার্জ জানার দরকার নেই। তাহলে আমি সেখানে কি করছি যে প্রত্যেকটা আয়রনের, অথবা আয়রন যেহেতু এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার টোটাল ইলেকট্রনিক কন্ট্রিবিউশন হবে 8। কেন? কারণ আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। তাহলে আমার লাস্ট ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 18। তাহলে আমার ভ্যালেন্স ইলেকট্রন অথবা ডি ইলেকট্রন যেটাই যেটা ইচ্ছে তুমি বলতে পারো, সেটা টোটাল কন্ট্রিবিউশন হবে 8। আর প্রত্যেকটা ইটা 5 C5H5 তার কন্ট্রিবিউশন কি হবে 5টা করে, কারণ আমি কি বলেছিলাম যদি আমায় ইটা বলে না দেয় তাহলে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ যে অ্যাটমস আছে সেটাই আমরা ধরবো বন্ডেড। তাহলে এখানে C5H5 এর ক্ষেত্রে কি হবে, আমার 5টা হবে। এবার দুখানা আছে তাহলে টোটাল ইলেকট্রনিক কন্ট্রিবিউশন হবে 2 × 5 মানে 10। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এখানে আসবে আমার 18। ওয়ারাস ইন কেস অফ যদি আমি অক্সিডেশন স্টেট মেথড করি তাহলে দেখো আমার ইটা 5 C5H5, তাহলে এটাকে আমি কি ধরবো, আয়রন, তার মানে আমার +2 অক্সিডেশন স্টেটে আছে, আর C5H5 প্রত্যেকটা মাইনাস অক্সিডেশন স্টেটে আছে। তাহলে আমার আয়রন যদি +2 অক্সিডেশন স্টেটে থাকে তাহলে টোটাল ইলেকট্রনিক কন্ট্রিবিউশন কি হবে দেখো, আয়রন যখন আমার নিউট্রাল ছিল তখন তো আমার 8টা থাকবে, তাহলে আয়রন 2 হলে টোটাল ইলেকট্রনিক কন্ট্রিবিউশন হবে আমার 6। এবার 2 ইটা 5 C5 মাইনাস যদি হয়, একটা মাইনাস চার্জ এখানে আমার যদি লিগ্যান্ড হয় তাহলে নিঃসন্দেহে পার লিগ্যান্ড কন্ট্রিবিউশন এখানে আমার 5 হবে না, যেহেতু আমি ইটা 5 আমি সেক্ষেত্রে 5 ধরছিলাম, কিন্তু এখানে এখন 5 হবে না, তাহলে 5 + 1 প্রত্যেকটার জন্য আমার 6 ধরতে হবে। তাহলে টোটাল দুটো যেহেতু আমার এখানে সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন আছে, সাইক্লোপেন্টাডাইনাইল গ্রুপ যদি ভাবতাম তাহলে আমি 5 ধরতাম, কিন্তু সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন যেহেতু ভাবছি তাহলে আমি এখানে 5 + 1 টোটাল 6 ইলেকট্রনিক কন্ট্রিবিউশন ধরবো পার সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন। তাহলে এখানে দুটো সাইক্লোপেন্টাডাইনাইল আয়নের জন্য আমি ধরবো টোটাল 12 ইলেকট্রনিক কন্ট্রিবিউশন, অল ওভার টোটাল ইলেকট্রনস আসবে আমার এক্ষেত্রেও 18। তাহলে দুটো যে মেথড আছে তার মধ্যে দেখো অক্সিডেশন স্টেট মেথডটা তুলনামূলকভাবে আমি বলবো ডিফিকাল্ট এই কারণেই, কারণ এক্ষেত্রে তোমাকে কিন্তু এক্স্যাক্ট আয়রন 2 অথবা এক্স্যাক্ট ইটা 5 C5H5 মাইনাস এটা বার করতে হবে। তুলনামূলকভাবে নিউট্রাল অ্যাটম মেথড আমি বলবো এটা কনভেনিয়েন্ট এবং এটা অনেক সোজা মেথড, কারণ এখানে কোনো ধরনের অক্সিডেশন স্টেট বা চার্জ এগুলো আমার ক্যালকুলেশনের দরকার নেই। অক্সিডেশন স্টেট মেথড দেখলে মনে হবে যে তুলনামূলকভাবে এত হয়তো শক্ত নয়, কিন্তু যখন তুমি টিপিক্যাল এক্সাম্পলে যাবে ধীরে ধীরে এখানে নাম্বার অফ লিগ্যান্ডস বাড়বে, এক্সাম্পলটা টিপিক্যাল হবে, তখন দেখবে অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেটটা বের করাতে তুলনামূলকভাবে অসুবিধা হচ্ছে।
এই অক্সিজেন স্টেট যদি বের করতে তখন অসুবিধা হয়, বাই চান্স তুমি যদি কোনো একটা লিগ্যান্ডের অথবা মেটালের অক্সিজেন স্টেট তুমি 1 বা 2 ভুল করো, তাহলে কিন্তু পুরো মেথডটাই ভুল হবে এবং টোটাল ইলেকট্রনিক কন্ট্রিবিউশন সেখানে তোমার ভুল হয়ে যাবে। সেই ক্ষেত্রেই যেন বললাম নিউট্রাল অ্যাটম মেথড অনেক কনভেনিয়েন্ট হয়, কিন্তু নিউট্রাল অ্যাটম মেথডেও 1-2 কেস আছে যেখানে আমরা নিউট্রাল অ্যাটম মেথড ইউজ করতে পারি না, বাট 99% কেস নিউট্রাল অ্যাটম মেথড তোমার সবসময়ের জন্যই ঠিক রেজাল্ট দেবে। এটা আমাদের দুটো মেথড ছিল যেখানে আমরা আগের ক্লাসে পড়েছিলাম, সে নিউট্রাল অ্যাটম মেথড আমাদের সবসময়ের জন্যই বেশি পরিমাণে প্রেফারেবল, এবং আমরা নিউট্রাল অ্যাটম মেথড দিয়ে আমরা ম্যাক্সিমাম ক্যালকুলেশন করেছি, অনেকগুলোই ক্যালকুলেশন করেছি। যেরকম ফর এক্সাম্পল আমরা এইখানে তোমরা নিজেরা করো যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এন ইন দ্য ফলোয়িং কম্পাউন্ডস। ধরে নাও দুটো কমপ্লেক্সই হচ্ছে আমার 18 ইলেকট্রন রুল মানছে, তাহলে আমার এন ভ্যালুটা কত হবে এটা বের করো দেখি। সবার অ্যান্সার কত এসেছিল? 1 নম্বরটা কত এসছে? এক নম্বরটা 3 এসছে তো। সবার 3 এসছে দেখো। এক নম্বরটা 3। আচ্ছা 2 নম্বরটা কত এসছে বলো? 2 নম্বরটা হচ্ছে না। 2 নম্বরটা 1 তো। 2 নম্বর হবে না কেন? দেখো ক্যালকুলেশন গুলো সোজা, একদম সোজা। রোডিয়াম কোন গ্রুপে আছে? কোন গ্রুপে বলো? কার গ্রুপে? মানে কোন গ্রুপে মানে কার গ্রুপে আছে? কোবাল্ট। কোবাল্ট। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস কটা হবে? 9টা হবে। এখানে ইটা 5 বা কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম। হ্যাঁ, তাহলে ইটা 5 C5 H5 আছে মানে কত? 5 হবে। 5 হবে। তাই তো? তাহলে 9 আর 5 কত হলো? 14 হলো তো। তাহলে 14। পড়ে রইলো কত? আর 4টে ইলেকট্রন। তাহলে পার সিও যদি 2টো করে ইলেকট্রন হয় তাহলে এন কত হবে? 2 হবে। 2 হবে, হ্যাঁ। 2 এসছে তো? কৌশিক কত এসছে? 2 হবে, 2 হবে। ভুল হয়েছিল, আমি ওটা ধরেছিলাম। 2 হবে। 2 হবে। আর ওইটা ওইটা তাহলে সবার যদি 3 আসে আমি আর করলাম না ওটা। এ বাকিদের এসছে সবার? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা আজকে যেটা পড়বো আমরা হেপ্টিসিটি পড়বো। দেখো হেপ্টিসিটি এই কথাটা মানে হেপ্টিসিটি এই টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ কোন লিগ্যান্ড আমাদের অ্যাটাচড সেটা কিন্তু অতটা বড় কথা নয়। আমাদের যেটা মেনলি জানা উচিত লিগ্যান্ডটা কি রকম ভাবে অ্যাটাচড। মানে ফর এক্সাম্পল এই সাইক্লোপেন্টাডাইনাইল হতে পারে, অথবা মনে করো সাইক্লোবিউটিন হতে পারে। এই ধরনের যে লিগ্যান্ডগুলো, এই লিগ্যান্ডটা অ্যাটাচ হতেই পারে, কিন্তু লিগ্যান্ডটার অ্যাকচুয়ালি বাইন্ডিং মোডটা কিরকম, লিগ্যান্ডটার মধ্যে কটা অ্যাটমস অ্যাকচুয়ালি মেটালের সাথে বন্ডেড, এই জিনিসগুলো মোর ইম্পর্টেন্ট দেন কি ধরনের লিগ্যান্ড ওখানে আছে। লিগ্যান্ড যেটা খুশি থাকতে পারে, কিন্তু কটা অ্যাটমস ওখানে বন্ডিং এ পার্টিসিপেট করছে, সে কিরকম ভাবে বন্ডিং ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে, সেটা আমাদের জানা উচিত। তবেই আমরা 18 ইলেকট্রনটাকে ক্যালকুলেট করতে পারবো অথবা 18 ইলেকট্রন রুল ওখানে অ্যাপ্লাই করতে পারবো। সেই যে বন্ডিং পার্টটা, সেটাকে আমরা অ্যাকচুয়ালি হেপ্টিসিটি বলছি, এবং এটাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি ইটা টু দি পাওয়ার এন দিয়ে। ইটা মানে কি? ইটা মানে হচ্ছে ওই বন্ডিং পার্টটা, মানে কটা তোমার অ্যাটম যে বন্ডেড সেইটাকে আমরা দেখাচ্ছি। আর ইটা টু দি পাওয়ার এন, এই এনটা কি? কটা অ্যাটমস, লিগ্যান্ডের কটা অ্যাটমস বন্ডেড। লিগ্যান্ডের 5খানা অ্যাটম হতে পারে, 10টা অ্যাটম হতে পারে, বাট কটা অ্যাটম অ্যাকচুয়ালি মেটালের সাথে বন্ডেড, সেই নাম্বারটা হচ্ছে এন। আর ইটাটা কি? ইটা হচ্ছে নর্মাল এখানে হেপ্টিসিটির নোমেনক্লেচার বলতে পারো বা হেপ্টিসিটির নোটিফিকেশন বলতে পারো। হেপ্টিসিটিকে আমরা ইটা দিয়ে উল্লেখ করছি, এবং ইটা টু দি পাওয়ার এন, এই যে এন সেটা হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ডস অথবা নাম্বার অফ অ্যাটমস অফ আ লিগ্যান্ড হুইচ আর বন্ডেড ডিরেক্টলি টু দ্য মেটাল সেন্টার দ্যাট আর রিপ্রেজেন্টেড বাই দ্য এন। ক্লিয়ার হয়েছে? হেপ্টিসিটি সংজ্ঞা বা কিছু হয়নি। হেপ্টিসিটি আমি যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে নর্মাল যে কটা অ্যাটমস বন্ডেড, সেইটা শুধুমাত্র আমরা ইটা টু দি পাওয়ার 5, ইটা টু দি পাওয়ার 3 এরকম ভাবে আমরা বলি। কিন্তু আজকে যেটা বলছি সেটা হচ্ছে হেপ্টিসিটি বেসিক্যালি ডেফিনেশনটা এবং হেপ্টিসিটি ডিফারেন্ট তোমার এক্সাম্পল, এইগুলো আমরা শিখবো।
এই হেপ্টিসিটি তোমরা একটা খাতায় একটু লেখো, আমি একটা ডেফিনেশন বলে দেবো। এখানে যেটা আছে দেখো, এটা ডেসক্রিপটিভ একটা পার্ট লেখা আছে, আমি একটা ছোট্ট ডেফিনেশন বলে রাখছি। যদি একদম মনে করো 1 নম্বরের একটা ডেফিনেশন পড়ে, তাহলে সেইটা লিখে দিলেও হবে। এবার মনে করো হেপ্টিসিটি দিয়ে একটা শর্ট নোট দিল 2 নম্বর বা 3 নম্বর, তাহলে তোমরা এটা লিখবে অবশ্যই। তোমরা হেপ্টিসিটি বলে ফার্স্ট পয়েন্ট করো, হেপ্টিসিটি পয়েন্ট করে লিখবে, ডেফিনেশনে আন্ডারে লেখো, লিগ্যান্ডস হেপ্টিসিটি রেফার্স টু দ্য ligands hepticity refers to the number of ligand atoms simultaneously bound to metal center, and they are within bonding distance of the metal atom, full stop. They are within bonding distance of the metal atom, full stop. প্যারা করে লিখবে, the ligand names should be named as mono, di, tri, etc. mono, di, tri, etc. according to this, full stop. It is symbolized as eta to the power n. এটা কিন্তু নর্মাল লিখবে না, ইটাটা এইরকম লিখবে, মানে n এর নিচের দিকটা এরকম, টু দি পাওয়ার n, ইটা টু দি পাওয়ার n। তাহলে আবার বললাম যে হেপ্টিসিটি জিনিসটা কি, যে কোন ধরনের লিগ্যান্ড অ্যাকচুয়ালি আমার মেটাল সেন্টারের সাথে লিঙ্কড অথবা মেটাল সেন্টারের সাথে বন্ডেড, সেটা জানার থেকেও আমার বেশি পরিমাণে জানা প্রয়োজন সেই লিগ্যান্ডটা অ্যাকচুয়ালি কি রকম ভাবে মেটাল অ্যাটমের সাথে লিঙ্কড অথবা বন্ডেড। মানে আমার সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন যদি একটা মেটাল অ্যাটমের সাথে লিঙ্ক থাকতে পারে, সেই সাইক্লোপেন্টাডাইনাইল আয়নটা অ্যাকচুয়ালি কি ধরনের বন্ড ফর্ম করছে, কটা অ্যাটমস মেটাল সেন্টারের সাথে বন্ড করছে, কটা অ্যাটমস মেটাল সেন্টারের সাথে লিঙ্ক হচ্ছে, সেইটা আমার জানা বেশি প্রয়োজন। তবেই আমি অ্যাকচুয়ালি এই 18 ইলেকট্রন রুলটা ওখানে অ্যাপ্লাই করতে পারবো। এই যে কটা অ্যাটমস ওখানে বন্ডেড, সেই জিনিসটাকেই আমরা বলছি হেপ্টিসিটি, যেটা আমরা ইটা দিয়ে ব্যাখ্যা করছি অথবা ইটা দিয়ে নোটিফাই করছি। এবং নাম্বার অফ অ্যাটমস যে কটা বন্ডেড, সেটাকে আমরা উল্লেখ করছি এন দিয়ে। অল ওভার জিনিসটাকে আমরা ইটা টু দি পাওয়ার এন দিয়ে উল্লেখ করছি এখানে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হেপ্টিসিটি একটা শর্ট নোট পড়ে, জেনারেলি 2 নম্বর বা 3 নম্বর একটা শর্ট নোট পড়ে। শর্ট নোট যদি পড়ে তাহলে সবসময়ের জন্যই এটাকে লিখবে। শর্ট নোট যদি পড়ে তাহলে এখানে যেটা লেখা আছে স্লাইডে সেটাকে অবশ্যই লিখবে। যদি কোনো শর্ট নোট পড়ে তাহলে 2 নম্বর বা 3 নম্বরের জন্য এটাকে লিখবে। আচ্ছা, এখানে দেখো আমি দুটো এক্সাম্পল দিয়েছি। যেরকম ফর এক্সাম্পল হচ্ছে ইথিলিন। দেখো ইথিলিন যখন একটা মেটাল সেন্টারের সাথে বন্ডেড মানে লিঙ্ক হচ্ছে অথবা মনে করো বন্ড ফর্মেশন করছে, তখন দেখো বন্ড ফর্মেশনটা অ্যাকচুয়ালি পার্টিকুলার পাই বন্ডটা করে। এবার পাই বন্ডটা অ্যাকচুয়ালি প্ল্যাটিনামের সাথে বন্ড ফর্মেশন করছে, মানে কি, মানে কিন্তু এখানে দুটো কার্বন অ্যাটমই কিন্তু বন্ডে পার্টিসিপেট করছে। মানে কি, আলটিমেট জিনিসটা দেখতে হয় এরকম। যদি আমি এটাকে আলাদা রকম ভাবে আঁকতাম তাহলে কিন্তু জিনিসটাকে দেখতে হতো এরকম। পাই বন্ডটা যে ব্রেক করছে, আলটিমেট কিন্তু দেখতে হবে এটা এরকম। তাহলে কি এখানে দুটো কার্বন অ্যাটমসই আমার মেটাল অ্যাটমের সাথে লিঙ্কড অথবা মেটাল অ্যাটমের সাথে বন্ডেড। তাহলে জিনিসটাকে আমি কিরকম ভাবে লিখবো? দেখো আমি লিখেছি এখানে ইটা টু ইথিলিন, মানে ইথিলিন এখানে লিগ্যান্ড, সেই ইথিলিন লিগ্যান্ডের দুটো কার্বন অ্যাটমই এখানে বন্ডিং এ পার্টিসিপেট করছে অথবা দুটো কার্বন অ্যাটমই এখানে মেটাল অ্যাটমের সাথে লিঙ্কড হচ্ছে।
আবার দেখো এখানে যেটা করেছি তার পরেরটা, সেটা দেখো আমরা কি করেছি যে কার্বনিল মানে সিও এখানে মেটাল অ্যাটমের সাথে বন্ড ফর্মেশন করছে, কোঅর্ডিনেশন। কিন্তু এখানে শুধুমাত্র কার্বন অ্যাটমই মেটালের সাথে বন্ড ফর্মেশন করছে, এখানে কিন্তু অক্সিজেন করছে না। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি ইটা ওয়ান কার্বনিল। অনেক ক্ষেত্রেই দেখবে আমরা ইটা ওয়ানটাকে উজ্জ্বল রাখি, আমরা কার্বনিল লিখি। কেন? কারণ কিছু না বলা মানে কার্বনিলের ক্ষেত্রে সেটাকে আমরা ইটা ওয়ান হিসেবেই রিপ্রেজেন্ট করবো। ওয়ারাস দেখো লাস্ট এক্সাম্পলে আমরা কি বলেছি, এটা হচ্ছে ফেরোসিন। কারণ আয়রন অ্যাটমের ওপরে এবং নিচে দুখানা সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন আছে। এবারে এই যে সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন, এক্ষেত্রে আমার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা যে কোনো নাম্বার অফ কার্বন অ্যাটমস এখানে পার্টিসিপেট করতে পারে। আমরা এখানে কি লিখছি, ইটা ফাইভ সাইক্লোপেন্টাডাইনাইল। ইটা ফাইভ সাইক্লোপেন্টাডাইনাইল মানে কি, এখানে যে সাইক্লোপেন্টাডাইনাইল আয়নটা আছে তার 5টা কার্বন অ্যাটমই আয়রনের সাথে বন্ড ফর্মেশন করেছে, অথবা 5টা কার্বন অ্যাটমই আয়রনের সাথে লিঙ্কড, বা 5টা কার্বন অ্যাটমই আয়রনের থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে, যারা কিনা আয়রনের সাথে ডিরেক্টলি বন্ড ফর্মেশন করেছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর যেগুলো আমি বলবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় দেখবে নর্মাল হেপ্টিসিটির ডেফিনেশন বা এরকম তো চায়। নর্মাল হেপ্টিসিটি যদি শর্ট নোট বলে, তাহলে নর্মাল হেপ্টিসিটি শর্ট নোটে তোমরা কি করছো দেখো, হেপ্টিসিটির ডেফিনেশন লিখবে এবং তারপরে কিন্তু এই ধরনের এক্সাম্পল লিখতে হবে হেপ্টিসিটির জন্য। তাছাড়া পরীক্ষায় কিছু কিছু সময় পড়ে যে একটা ইটা ওয়ান ইটা থ্রি কমপ্লেক্স দেখাও, একটা ইটা টু ইটা থ্রি কমপ্লেক্স দেখাও, একটা ইটা ফোর ইটা ফাইভ কমপ্লেক্স দেখাও। এই ধরনের বিভিন্ন রকম কমপ্লেক্সের এক্সাম্পল পড়ে, সেইগুলো আমরা তাহলে ধীরে ধীরে আজই করব। প্রথম যেটা করব সেটা হলো ইটা ওয়ান কমপ্লেক্স। প্রথম আমরা করব সেটা হচ্ছে ইটা ওয়ান কমপ্লেক্স। দেখো আমি এখানে লিখেছি, দেখো ইটা ফাইভ সি ফাইভ এইচ ফাইভ হোল টু মানে কি, মানে দেখো আমরা এখানে সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন আছে যেখানে কিনা 5খানা কার্বন অ্যাটম আছে, বাট টাইটেনিয়ামের সাথে কিন্তু ডিরেক্টলি বন্ডেড অনলি একটা অ্যাটম, বাকি 4টে অ্যাটম কিন্তু টাইটেনিয়ামের সাথে বন্ডেড নয়। আবার তার সাথেই আবার লিগ্যান্ড আছে, সেটা হচ্ছে ইটা ফাইভ সি ফাইভ এইচ ফাইভ। তাহলে বাকি যে দুখানা সাইক্লোপেন্টাডাইনাইল আয়ন আছে সেক্ষেত্রে কিন্তু 5টা কার্বন অ্যাটমই আমার টাইটেনিয়ামের সাথে বন্ডেড। এবার দেখো এটাকে আমি আঁকছি কিরকম ভাবে, যদি আমার এটাকে তাহলে আঁকতে হয় তাহলে আমি কি করবো, দেখো টাইটেনিয়াম আমার সেন্ট্রাল মেটাল অ্যাটম, তাহলে আমার টোটাল 4খানা লিগ্যান্ড আছে। দেখো আমি 4খানা লিগ্যান্ড আঁকছি। দুখানা লিগ্যান্ড কিরকম আছে, দুখানা লিগ্যান্ড আছে আমার যেখানে 5টা কার্বন অ্যাটমই আমার মেটালের সাথে লিঙ্ক। দেখো আমি এটাকে তাহলে যদি আমি এরকম ভাবে করে দিই, তাহলে আমার এখান থেকে বোঝাচ্ছে যে 5টা কার্বন অ্যাটমই আমার মেটালের সাথে লিঙ্কড আছে। মানে এটা সহজেই, এটা আমি অন্য পেন দিয়ে লিখছি, একটু দাঁড়াও, আগে এঁকে নিই তারপর তোমরা আঁকবে। এটাকেও তাহলে আমরা ইটা ফাইভ বলতে পারি। দেখো কিন্তু আর দুটো কি আছে, ইটা ওয়ান আছে। দেখো ইটা ওয়ানটাকে আমরা কিরম ভাবে আঁকছি, দেখো এটা ইটা ওয়ান। কেন? কারণ আমি বলছি একটা কার্বন অ্যাটম শুধুমাত্র লিঙ্কড, তাহলে দেখো সেক্ষেত্রে আমি শুধুমাত্র একটার সাথেই বন্ড দেখিয়েছি। আর একটা কিরম ভাবে আঁকবো, তাহলে আর একটাও আমি একটার সাথে আঁকবো, কারণ একটা আমার কার্বন অ্যাটম শুধুমাত্র বন্ডেড, তাহলে আমি জাস্ট একটার সাথে আমি বন্ড ফর্মেশন দেখিয়েছি। তাহলে যদি আমি উল্লেখ করি যে কোনটা ইটা ফাইভ, তাহলে আমি বলছি এটা ইটা ফাইভ, এটাও ইটা ফাইভ হবে, এটা কি হবে, ইটা ওয়ান হবে, এটাও কিন্তু ইটা ওয়ান হবে। কারণ বাঁদিকের যে দুটো কেস, সেই বাঁদিকের দুটো দেখো একটা কার্বন অ্যাটমই আমার টাইটেনিয়ামের সাথে বন্ডেড, ওয়ারেস ডান দিকের যে দুটো কেস আমরা দেখিয়েছি 5টা কার্বন অ্যাটমই ডিরেক্টলি বন্ডেড। এবার এই যে 5টা কার্বন অ্যাটম ডিরেক্টলি বন্ডেড, এটা অনেকে এরকম ভাবেও দেখাতে পারে, কেউ যদি চায়। সেটা হচ্ছে মনে করো এখানে টাইটেনিয়ামটা আছে, তাহলে আমি এরকম ভাবে দেখাতে পারি, এই যে দুটো বন্ড আছে, এখানে বন্ড আছে, এখানে বন্ড আছে, এখানে বন্ড আছে, এটাও দেখানো যেতে পারে, অসুবিধা নেই, একই জিনিস যে 5টা কার্বন অ্যাটম বন্ডেড। কিন্তু এটা দেখানোটা কি, এটা দেখানোটা অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি জটিল এবং একটা হ্যাপাজার্ড মনে হচ্ছে, দেখতেও কিরকম একটা লাগছে। তাই এটাকে আমরা কি করছি, এটা ডিরেক্টলি আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে মাঝখানে এরকম একটা রিং করে দাও, তার সাথে তুমি টাইটেনিয়াম করো, তার মানে কি যে প্রত্যেকটা কার্বন অ্যাটম এখানে লিঙ্কড, এইটাকে শর্ট ফর্মে দেখানো। এবার যদি সেখানে একটা, দুটো বা তিনটে হয়, তখন সেটাকে আমরা আলাদা আলাদাভাবে দেখাবো, প্রত্যেকটা এক্সাম্পল যেরকম আসবে। এক্ষেত্রে যেহেতু এখানে ইটা ওয়ান ছিল, এখানে ইটা ফাইভটা অ্যাকচুয়ালি অতটা কার্যকরী নয়, কিন্তু ইটা ফাইভ ছাড়া এখানে কমপ্লেক্স হচ্ছে না, তাই আমরা কি বলেছি যে ইটা ওয়ানটাকে আমরা মাস্ট আমরা দেখিয়েছি,
কিন্তু তার সাথে ইটা 5 থাকতে পারে, ইটা 3 থাকতে পারে। আমার শুধুমাত্র দেখানোর কাজ হচ্ছে এখানে ইটা 1টা কিরকম। ইটা 1 কি একটা কার্বন অ্যাটম এখানে লিঙ্কড। এবার এটা দেখানোর পরে যেটা আমাদের আরেকটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। দেখো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে টাইটেনিয়ামের জন্য কটা ইলেকট্রন পাবো বলো, তোমরা নিজেরা বলো টাইটেনিয়ামের জন্য কটা ইলেকট্রন পাবো। 4 4 চারটে স্যার। হ্যাঁ 4টে ইলেকট্রন পাবো, একদম সোজা 4টে ইলেকট্রন পাবো। আর আমার কটা ইটা 1 আছে দেখো, দুটো আমার আছে ইটা 1 C5H5। তাহলে দুটো ইটা 1 C5H5 এর জন্য কটা ইলেকট্রন পাবো? দুটো ইলেকট্রন পাবো, কারণ আমার প্রত্যেকটার জন্য একটা করে, তাহলে আমি টোটাল দুটো ইলেকট্রন পাবো। আর দুটো আছে ইটা 5 C5H5, তাহলে এর জন্য কটা ইলেকট্রন পাবো? 10টা পাবো। টোটাল 10টা ইলেকট্রন পেয়েছি। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন দেখো এখানে আমি পেয়েছি 16 ইলেকট্রন। তাহলে এটা আমার 16 ইলেকট্রন কমপ্লেক্স, যেটা কিনা স্টেবল। তার মানে এটা আর একটা লিমিটেশনও হলো, সেই লিমিটেশনে আমরা যখন পড়েছিলাম তার এক্সাম্পলও হলো যে সবসময় যে 18 ইলেকট্রন মানেই স্টেবল হতে হবে তা নয়, ওটা একটা গাইডিং প্রিন্সিপাল। 90% কেস সেখানে হতে পারে, বাট রেস্ট বাকি যে 10% আছে সেক্ষেত্রে কিন্তু সেটা 18 ইলেকট্রন রুল ফলো নাও করতে পারে। এটা আমরা ইটা 1 এর একটা এক্সাম্পল করলাম। লেখা হয়েছে এটা? স্যার হ্যাঁ বলো। আগের স্লাইডে আপনি দেখালেন যে ইটা 1 CO, তাহলে ওটা কটা ইলেকট্রন হবে, একটা না দুটো? দুটো। ইটা 1 CO যেখানে আছে তো, হুম। হ্যাঁ এখানে একটা ইলেকট্রনই ধরবো। সেক্ষেত্রে যদি আমার ইটা 1 ধরা হয় তাহলে আমি একটা ইলেকট্রনই ধরবো, যদি বলে দেয়। বুঝতে পারলে? ওকে স্যার। কিন্তু ইটা 1 বলে কখনো বলে দেবে না কার্বনিল CO COই থাকবে, ওটা কখনোই বলে দেবে না। তাই আমি বললাম যেখানে তোমার একটা, কারণ ওই কনফিউশনটা মাথায় একদম না রাখাটাই ভালো যে আমি কার্বনিলের ক্ষেত্রে কেন দুটো ধরবো। ওই জন্যই বললাম ইটা 1 কখনোই বলবে না কার্বনিল, কার্বনিল সবসময় সিওই থাকবে, তাই তুমি সবসময়ের জন্যই 2 ধরবে। ইটা 1 কখনোই কেউ বলে দেবে না। যেখানে ইটা জিনিসটা কোথায় আসছে, যেখানে ইটাটা আসছে অ্যাকচুয়ালি মোর দ্যান 1 অ্যাটমস এখানে লিঙ্কড। যেহেতু কার্বনিল সবসময়ের জন্যই একটা অ্যাটম লিঙ্কড, তাই কখনোই ওখানে ইটা 1 বলে উল্লেখ করবে না। তাই ওটা একদমই কনফিউশনটা মাথায় রাখবে না যে ইটা 1 ওখানে আসবে কি আসবে না, ওখানে কখনোই আসবে না, মানে বলবেই না ওখানে কখনো। বাকিদের ক্ষেত্রে বলবে, যেহেতু মোর দেন 1 অ্যাটম লিঙ্ক তাদের ক্ষেত্রে বলবে। যেরকম এটার ক্ষেত্রে কি, এটা ইটা 5 C5H5 অ্যাকচুয়ালি 5খানা অ্যাটম আছে। যেহেতু 5খানা অ্যাটম আছে তাই সেক্ষেত্রে 1 থেকে 5 যে কোনো অ্যাটম লিঙ্কড হতে পারে, তাই এক্ষেত্রে ইটা 1 আসছে। কিন্তু সিওর ক্ষেত্রে কখনোই ইটা 1 আসবে না, কারণ কার্বনিল অলওয়েজ একটা অ্যাটম ডোনেট করে। তাই সেক্ষেত্রে কোনো ইটা 1 ইটা 2 এর কোনো মানেই আসছে না। আমরা শুধুমাত্র ওটাকে উল্লেখ করেছি ওরকম ভাবে যে দেখানোর জন্য, ওটা এক্সাম্পলে ওরকম ভাবে দেখিয়েছি, কিন্তু কখনো আসবে না, তাই ওটার কনফিউশনটা একদম রাখবে না। আচ্ছা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল আমরা দেখাই। দেখো আর একটা এক্সাম্পল হতে পারে এখানে 2 নম্বর। দেখো এই এক্সাম্পল একটা হতে পারে যেখানে সরি এইটা হবে ইটা 5 হবে। তাহলে এটাকে আমরা কি বলছি দেখো, এটা কি হচ্ছে, এটা ইটা 5 হচ্ছে, আর এটা কি হচ্ছে, এটা ইটা 1 হচ্ছে। দেখো ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কমপ্লেক্সটাকে আমি কি বলবো, এখানে কমপ্লেক্সটা হচ্ছে তাহলে আমার আয়রন, ইটা 1 C5H5 একটা আছে, আর কি আছে ইটা 5 C5H5 আছে, আর কি আছে দুখানা সিও আছে। এবার দেখো এই যে এই ধরনের কমপ্লেক্স গুলো আসছে, এখানে কিন্তু আমরা নিউট্রাল অ্যাটম মেথডটা অনেক বেশি প্রেফারেবল হয়, কারণ আমরা অক্সিডেশন স্টেট মেথড করতে গেলে অনেক কিছু ভুল হলেও হতে পারে। তাই আমরা সবসময়ের জন্যই নিউট্রাল অ্যাটম মেথডটাকে প্রেফার করছি অথবা ওটাকেই অ্যাপ্লাই করছি। তাহলে এখানে টোটাল আয়রনের কন্ট্রিবিউশন কত বলো, বলো আয়রনের কন্ট্রিবিউশন কত হবে? 8টা হবে। হ্যাঁ 8টা ইলেকট্রন হবে। একটা ইটা 1 আছে মানে 1 ইলেকট্রন হবে, একটা ইটা 5 আছে মানে 5 ইলেকট্রন হবে, দুটো সিও আছে মানে কি হবে 2 × 2 মানে 4 ইলেকট্রন হবে।
তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস দেখো কত আসছে, 8 একে 9, 5 এ 14, 4 এ 18 ইলেকট্রন। তাহলে এখানে আমার 18 ইলেকট্রন রুল অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যখন কোনো এক্সাম্পল বলবে, তাহলে এক্সাম্পলে দেখো আমার 3টে স্টেপ। এই ফার্স্ট স্টেপ হচ্ছে কোন তোমার কমপ্লেক্সটাকে লেখা, সেকেন্ড স্টেপ হচ্ছে কমপ্লেক্সটাকে ড্র করা, থার্ড স্টেপ হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ক্যালকুলেট করা। তাহলে যখন আমার হেপ্টিসিটি বলে দেবে, কোনো একটা কোশ্চেন এরকম আসতে পারে যে ইটা 1 ইটা 3 এই রকম দিয়ে কোনো একটা কমপ্লেক্স দেখাও, অনলি ইটা 3 কমপ্লেক্স দেখাও, ইটা 1 ইটা 5 সম্মিলিত কমপ্লেক্স দেখাও, এরকম বিভিন্ন এক্সাম্পল দিতে পারে, মানে এই কোশ্চেনে তুলে দেয়। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাকে কিন্তু 3টে জিনিস লিখতে হবে। ফার্স্ট, যে কমপ্লেক্সটা কি, যেটা আমরা লিখেছি আয়রন ইটা 1 C5H5 C5 ইটা 5 C5H5CO হোল 2, এটা হচ্ছে কমপ্লেক্স। তারপর মানে কমপ্লেক্সের ওভারঅল এটা ফর্মুলাটা। তারপর কি হবে, কমপ্লেক্সটাকে ড্র করতে হবে, যেটা আমি ওপরে ড্র করেছি দেখো। কারণ আমি যদি ড্র না করি তাহলে সেক্ষেত্রে ইটা 5 বা ইটা 1 সেটা আমি দেখাতে পাচ্ছি না। তাহলে আমার সেক্ষেত্রে ড্র করতে হবে। ড্র করার পর থার্ড স্টেপ হচ্ছে আমায় ক্যালকুলেশন করতে হবে। এটা তোমরা আলাদাভাবে তাহলে লিখে নাও যে অ্যাকচুয়ালি আমি কি রকম ভাবে করছি। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমি কমপ্লেক্সের স্ট্রাকচারটাকে লিখছি, সরি কমপ্লেক্সের ফর্মুলা লিখবো। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি কমপ্লেক্সটাকে ড্র করছি। থার্ড স্টেপ হচ্ছে আমি ক্যালকুলেট করছি অ্যাজ পার হেফটিসিটি রুল, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ক্যালকুলেট করবো। স্টেপগুলো আর একবার বলুন, মানে ফার্স্টে হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে কমপ্লেক্সটা লিখবো। কমপ্লেক্সের ফর্মুলা লেখা, রাইট দ্য ফর্মুলা অফ দ্য কমপ্লেক্স। সেকেন্ড হচ্ছে ড্র দ্য কমপ্লেক্স স্ট্রাকচার। আর থার্ড হচ্ছে ওই ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। এটা হচ্ছে 3টে স্টেপ। এটা হচ্ছে অ্যান্সার করার টেকনিকটা বলছি। ফার্স্ট হচ্ছে কমপ্লেক্সের ফর্মুলা লিখবে, সেকেন্ড ড্র করবে, থার্ড হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ক্যালকুলেট করবে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ইটা 1 কমপ্লেক্স হলো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইটা 2 কমপ্লেক্স করব। ইটা 2 মানে কি, মানে যেখানে দুখানা বন্ড, দুখানা অ্যাটমস আমার এখানে, লিগ্যান্ডের দুটো অ্যাটম আমার মেটাল অ্যাটমের সাথে বন্ডেড। লিগ্যান্ডের দুটো অ্যাটম মানে কি, লিগ্যান্ডের অনেক অ্যাটম থাকতে পারে, তার মধ্যে দুটো অ্যাটম আমার সেন্ট্রাল অ্যাটমের সাথে অথবা সেন্ট্রাল মেটালের সাথে বন্ডেড হবে। এবার দেখো এখানে আমরা যে এক্সাম্পলটা দেখাচ্ছি, প্রথম এক্সাম্পলটা দেখো। এবার যদি আমাকে আমাকে আঁকতে হয় তাহলে আমি কিরকম ভাবে আঁকবো, দেখো রেডিয়াম, দুদিকে দুটো সিও আছে, একদিকে তো সোজা দেখো, একদিকে আমার ইটা 5 C5 আঁকতে হবে, তাহলে একদিকে আমার সোজা হয়ে গেল। আর একটা দিক কি বলেছে, আর একটা দিক বলেছে টোটাল দুটো আঁকতে, তাহলে দুটো আঁকাতে কিরকম ভাবে, দুটো আঁকাও সোজা। দেখো এটাই হচ্ছে আমার সাইক্লোপেন্টাডাইনাইন, যেখানে আমি দেখিয়ে দিলাম বন্ডটা কি করেছে, বন্ডটা একটা পাই বন্ড করছে। তাহলে একটা পাই বন্ড যদি বন্ড করে, তার মানে আমার এখানে কি হলো, নাম্বার অফ কার্বন অ্যাটমস যেটা বন্ডেড সেটা কি দুটো এলো। তাহলে এক্ষেত্রে আমি এটা দেখাতে পারি যে এটা হলো আমার ইটা 5 আর এটা হলো আমার ইটা 2। ক্লিয়ার হয়েছে? দেখো স্যার এটা দুটো কি করে, স্যার দুটো কি করে গেলো আগে বলুন। তোমার দেখো একটা পাই বন্ড অ্যাকচুয়ালি রেডিয়ামের সাথে বন্ড করেছে, আমরা দেখিয়েছি একটা পাই বন্ড, একটা পাই বন্ড দেখো দুটো কার্বন অ্যাটমের সাথে লিঙ্ক, হ্যাঁ সেই ক্ষেত্রে শুধুমাত্র 2 এলো। আমি কিন্তু অল ওভার স্ট্রাকচারের সাথে বন্ড একবারও দেখাইনি, শুধুমাত্র একটা পাই বন্ডের সাথে দেখিয়েছি।
ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার ক্যালকুলেশনে যাই। আচ্ছা, এবার বলো রেনিয়ামের কটা ইলেকট্রন? 7 আচ্ছা ইলেকট্রন। রেনিয়ামে 7 ইলেকট্রন। তারপর কি আছে বলো, ইটা 2 C5H5 কটা ইলেকট্রন হবে? দুটো। দুটো ইলেকট্রন হবে। আর ইটা 5 এর ক্ষেত্রে কি হবে, 5টা ইলেকট্রন হবে। আচ্ছা সিও আছে দুটো, তাহলে সিও দুটোর জন্য কটা হবে, টোটাল 4টে ইলেকট্রন হবে। তাহলে টোটাল নাম্বার অফ হুম, ইলেকট্রন কত আসছে দেখো, টোটাল নাম্বার অফ ইলেকট্রন আসছে আমার এখানেও 18। হয়েছে? না একবার স্ট্রাকচারটা। এইটা টু যেটা করেছেন ওটা কি স্যার পাই বন্ডের সাথে ওই বন্ডটা যোগ করে দেবো? হ্যাঁ, মানে তুমি একেবারে পুরো যোগ করে দিও না, মাঝখানে রাখো। আচ্ছা মানে আমি এই জায়গাটা বলছি, এই জায়গাটা একেবারে যোগ করে দেখিয়ে দিও না, এরম ফাঁকটা রাখো মাঝখানে, এরম দেখাও, অসুবিধা নেই। ঠিক আছে, আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, 2 নম্বর এক্সাম্পল কি বলছে। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে, আচ্ছা বলো তো, এটা তোমরা আঁকতে পারবে? এটা কি আঁকতে পারবে? দেখছি স্যার। প্রথম হচ্ছে প্যালাডিয়াম 2 আছে, তাহলে হ্যাঁ স্যার প্যালাডিয়াম পাওয়া টু যাবে। আছে মানে হুম এখানে হুম আমার হুম, ফার্স্ট হচ্ছে মেটাল মেটাল বন্ড একটা আঁকা উচিত, তাই তো? হুম। তাহলে ফার্স্ট আমার আঁকাটা কিরকম উচিত, প্যালাডিয়াম প্যালাডিয়াম বন্ডটাকে আগে আঁকা উচিত, কারণ আমার দুটো এখানে মেটাল অ্যাটম আছে। এবার দেখো, আমার এখানে ইটা 5 দুটো আছে, ইটা 2 দুটো আছে, তাহলে নিঃসন্দেহে আমার যে ডিস্ট্রিবিউশনটা করা উচিত সেটা ইভেন ডিস্ট্রিবিউশন করা উচিত। হ্যাঁ, যদি 3টে থাকতো 5টা থাকতো সেটা আমি তখন ভেবে দেখবো, কিন্তু যখন দুটো দুটো আছে তাহলে আমি কি করব, ইভেন নাম্বার অফ ডিস্ট্রিবিউশন করব অথবা সেম নাম্বার অফ ডিস্ট্রিবিউশন করব, কারণ সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট না করলে একটা প্যালাডিয়ামের 18 ইলেকট্রন হবে, অন্য প্যালাডিয়ামের অন্য ধরনের ইলেকট্রন আসতে পারে, একটা 16 একটা 20 আসতে পারে, দুটো 18 আসতে পারে, একটা 14 একটা হয়তো তোমার 22 এলো, কিন্তু এটা তো ঠিক নয়। আমার যেটা আসবে সেটা সিস্টেমেটিক এবং ইভেন আসবে, দুটো প্যালাডিয়ামের ক্ষেত্রেই সমান আসবে, কারণ এখানে থার্মোডাইনামিক স্টেবল দুটো প্যালাডিয়ামই হতে চাইবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, একটার ক্ষেত্রে একটা প্যালাডিয়ামের ক্ষেত্রে ইটা 5 ইটা 2 থাকবে, অন্য প্যালাডিয়ামের ক্ষেত্রেও একটা ইটা 5 একটা ইটা 2 থাকবে। তাহলে একটা যদি ইটা 5 থাকে কিরম দেখতে হবে, এটা মনে করো আমি ইটা 5 করলাম, তাহলে আমার একটা ইটা 5 এলো। আর একটা কি আছে, আর একটা আমার ইটা 2 আছে, এটা আমার ইটা 2 এলো, এটাও আমার ইটা 2 এলো। তাহলে ক্যালকুলেশন কিরম ভাবে করবো বলো দেখি, তোমরা বলো এবার ক্যালকুলেশনে কি কি লিখবো। তাহলে প্রথম কি করছি, প্রথম করছি দুটো প্যালাডিয়াম,
তাহলে দুটো প্যালাডিয়াম মানে কটা ইলেকট্রন বলো? স্যার দুটো প্যালাডিয়াম মানে 2 × 10 ইলেকট্রন। 2 × 10 ইলেকট্রন মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে আমার 20, তাই তো? হুম। আচ্ছা, এবার বলো আর কি কি ধরবো? দুটো ইটা 5 C5H5 কটা ইলেকট্রন হবে? বলো, দুটো ইটা 5 C5H5 মানে 2 × 5 মানে 10 ইলেকট্রন। দুটো ইটা 2 আছে, তাহলে কি হবে? 2 × 2 মানে 4 ইলেকট্রন। আর কি আছে? আর কিছু আছে? মেটাল মেটাল স্যার বন্ড মেটাল এর মেটাল কিছু করতে বন্ড। হবে? হ্যাঁ, মেটাল মেটাল বন্ডটাকে আমার ধরা উচিত। তাহলে কি ধরবো? প্যালাডিয়াম প্যালাডিয়াম বন্ড কটা আছে? একটা আছে। একটা প্যালাডিয়াম প্যালাডিয়াম বন্ড মানে কি হবে? টোটাল দুটো ইলেকট্রন হবে। এটাই অনেকে হুম। ভুলে যাবে করতে, কিন্তু এটাকে আমার মাথায় রাখতে হবে যে একটা মেটাল মেটাল বন্ড আছে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 36 ইলেকট্রন। কিন্তু আমায় কি দেখাতে হবে? আমায় পার প্যালাডিয়াম দেখাতে হবে। তাহলে পার প্যালাডিয়াম কত আসবে? পার প্যালাডিয়াম আসবে আমার 36/2 ইকুয়ালস টু আমার 18 ইলেকট্রন। ঠিক আছে? লিখেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইটা 3 কমপ্লেক্স। ইটা 3 মানে কি? যেখানে তিনটে আমার অ্যাটমস লিঙ্কড। প্রথম এক্সাম্পল আমরা দেখাচ্ছি টাংস্টেন দিয়ে একটা। দেখো আঁকাটা তাহলে কিরম ভাবে আঁকবো, দেখো। টাংস্টেন রইলো, আমার দুটো এখানে ইটার আছে আর দুটো সিও আছে। একটা ইটা এমনি সোজা, যেটা হচ্ছে ইটা 5 এলো। আর একটা কি বলেছে দেখো, ইটা 3 এসছে। দেখো ইটা 3টা আমি এরকম ভাবে আঁকতে পারি, এটা আঁকলাম। তাহলে এখানে কি হয়েছে দেখো, একটা অ্যাটমস আমার লিঙ্কড হলো। এবার আমার তো আছে অ্যাকচুয়ালি কি তিনটে অ্যাটমস লিঙ্ক, তাহলে আমি কি করলাম? পাশের দুটো থেকে একটা করে বন্ড করে দিলাম। দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা না করে অনেকে এরকমও করে, অনেকে এই জিনিসটা এরকমও করে। ক্লিয়ার হয়েছে? দেখো এখানে আমার দেখালো পুরোটা ডিলোকালাইজড, এইটুকু অংশ ডিলোকালাইজ দেখানোর পরে আমার এরকম ভাবে টেনে দেয়। তাহলেও দেখানো যায় যে আমার তিনটে অ্যাটমের সাথে লিঙ্ক। বুঝতে পেরেছো? অসুবিধা থাকলে বলো, আর যদি বুঝতে পারো তাহলে আমি এগোবো। সেই ছবিটা একটু এঁকে নিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, না আমি বলছি তিনটে অ্যাটমের সাথে লিঙ্ক যেটা, এটা আমি দুটো স্ট্রাকচার দেখিয়েছি। একটা হচ্ছে আমি ওভারঅল কমপ্লেক্সের যে স্ট্রাকচারটা লিখেছি সেখানেও দেখেছি, আর তাছাড়া আরেকটা ভাবে দেখিয়েছি। এই দুটো বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি তাহলে পাশে এটা লিখছি, ইলেকট্রনিক কন্ট্রিবিউশন। টাংস্টেনের কটা ইলেকট্রন? স্যার 6টা। টাংস্টেন হচ্ছে 6 ইলেকট্রন। আচ্ছা, ইটা 3 C5H5 স্যার ওটা 3 ইলেকট্রন। এটা 3 ইলেকট্রন। তারপর হচ্ছে আমার ইটা 5 মানে 5 ইলেকট্রন। আর দুটো সিও আছে মানে আমার টোটাল 4 2 ইলেকট্রন। × 2 মানে 4 ইলেকট্রন। তাহলে কত আসছে দেখো, এখানেও আসছে আমার 18 ইলেকট্রন। ওই জন্য আবারও বলে দিচ্ছি, দেখো 18 ইলেকট্রন গাইডিং প্রিন্সিপাল মোস্ট অফ দ্য কেস আমার 18 ইলেকট্রন এখানে অ্যাপ্লাই হবে এবং আমরা স্টেবল দেখবো। তার মানে এটাতে ঘাবড়ে যাবে না যে 18 ইলেকট্রন না হলে স্টেবল, মানে আমার 18 ইলেকট্রন এলো না মানে স্টেবল হলো না, তাও সেটা নয়, কখনোই নয়। 18 ইলেকট্রন ছাড়াও স্টেবল হতে পারে। কিন্তু 18 ইলেকট্রন যদি না আসে তাহলে আমি বলবো একবার ক্রস চেক করে নিতে অবশ্যই। কারণ অনেক সময় কি হয় যে 18 ইলেকট্রন আসা উচিত, এলো না তোমার এরকম মনে হয়,
তাই একটাবার ক্রস চেক করে নেবে। কিন্তু 18 ইলেকট্রন এলো না মানে তোমার ভুল, এটা কখনোই নয়। তবে কি একটা জিনিস মাথায় রেখো, যে 17 ইলেকট্রন বা 19 ইলেকট্রন এগুলো কিন্তু জেনারেলি হবে না। 18 ইলেকট্রন হতে পারে, 16 ইলেকট্রন হতে পারে, কিন্তু 17 বা 19 হওয়ার চান্স খুব কম। সেক্ষেত্রে কিন্তু তুমি কোথাও চার্জ আছে হয়তো দিচ্ছ না, বা কিছু কোনো একটা ইলেকট্রন ধরতে ভুল হচ্ছে, এরকম হতে পারে। তাই ওটা মাথায় রেখো, 17 বা 19 এলে সেটা ভুল হওয়ার চান্স খুব বেশি। 18 আসুক, 16 আসুক, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা প্রথম কমপ্লেক্স হয়ে গেছে, আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখছি, ঠিক আছে? দেখো সেকেন্ড এক্সাম্পলটা কি আছে। সেকেন্ড এক্সাম্পল হলো ক্যালসিয়ামের একটা কমপ্লেক্স। এখানে কি আছে দেখো, সবগুলো ইটা আছে, কোনোটা অন্য কিছু নেই, সব এতে ইটা আছে। কি কি আছে? ইটা 1 আছে, একটা একটা ইটা 3 আছে, আর দুটো ইটা 5 আছে। এবার দুটো ইটা 5 আঁকাটা খুব সোজা, আমি একদিকে দুটো ইটা 5 আগে এঁকে নিই। এটা হলো একটা ইটা 5, এটা হলো একটা ইটা 5। আর একটা কি হবে দেখো, একটা ইটা 1 আছে, আর একটা কি আছে আমার, ইটা 3। অল ওভার চার্জ আছে আমার 2 মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার ইটা 3 এলো, এটা ইটা 5 এসছে, এটাও ইটা 5, এটা হচ্ছে আমার ইটা 1। ঠিক আছে? আচ্ছা, আবার ক্যালকুলেশন আমরা করি, বলো ক্যালসিয়ামের জন্য কটা ইলেকট্রন ধরবো? বলো ক্যালসিয়ামের জন্য কটা ইলেকট্রন ধরবো? দুটো। ক্যালসিয়ামের জন্য দুটো। দুটো ইলেকট্রন ধরবো, কারণ দেখো এখানে শুধুমাত্র এসে ইলেকট্রন ঢুকেছে, শুধুমাত্র দুটো ইলেকট্রন ধরবো। আচ্ছা, ইটা 1 এর জন্য তাহলে আমি কি ধরবো? 1 ইলেকট্রন ধরবো। ইটা 3 মানে তিনটে ইলেকট্রন ধরবো। এবার দুটো ইটা 5 C5 H5 মানে 2 ইন্টু 10, সরি 2 ইন্টু 5, মানে টোটাল আমি 10 ইলেকট্রন ধরবো। আর নেগেটিভ চার্জ কটা আছে? দুটো নেগেটিভ চার্জ আছে। তাহলে দুটো নেগেটিভ চার্জ মানে আমি টোটাল দুটো ইলেকট্রন ধরবো। তাহলে কত আসছে দেখো, 2 3 3, 6 16, 18 ইলেকট্রন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা। আচ্ছা, এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইটা 5 কমপ্লেক্স। লাস্ট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইটা 5 কমপ্লেক্স থাকবে। ইটা 5 কমপ্লেক্স আমি দুটো দেখাবো। একটা দেখো, একটা নর্মাল ফেরোসিন দেখানো যেতে পারে, তোমরা নিজেরাও জানো ফেরোসিনই নর্মাল ইটা 5 কমপ্লেক্স। FeC5H5 2 সেটাও দেখাতে পারো। সেটা ছাড়া আমি দেখাচ্ছি, কারণ সেটা তোমরা অলরেডি জানো, তাই সেটা ছাড়া দেখাচ্ছি বাকিগুলো। তাই এখানে একটা জিনিস দেখবে, ওই বলে মানে কালির ভ্যালুটা কতটা বেশি, সেটা এখানে জানা যায়। কারণ তুমি এই একটা সিম্পল একটা এরম লিখবে, সাইক্লোপেন্টেড আইনাইল এই আয়ন লিখবে, মনে করো আয়রন দিয়েই করবো, ওই করছো ওই তাড়াহুড়োর মধ্যে জিনিসটাই এইটুকু গেল, আর কারোর মনে করো এই অবধি গেল, এইটুকুর মধ্যে অনেক পার্থক্য আছে। তাই পুরো মার্কসটা মানে ডিপেন্ড করছে তুমি কতটা কি করছো তার উপরে। কারণ ওই আঁকাটার উপরে তোমার ইটা 1 ইটা 3 ইটা 4 সবকিছু ডিপেন্ড করবে।
আচ্ছা আয়রনের কটা, এটা হচ্ছে এটা 5। আয়রনের কটা ইলেকট্রন এখানে বলো? আয়রনের কটা ইলেকট্রন? 8টা। আয়রনের 8টা। ইটা 5 মানে আমার 5টা, দুটো সিও আছে মানে আমার 4টে, আর আয়োডিন মানে কটা ধরবো? দুটো ধরবো। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এখানে কত আসবে? 8 5 13, 13 4 17। না, এখানে আয়োডিনের দুটো, সরি আয়োডিন দুটো বলছি, আয়োডিন একটাই ধরবো, সরি আয়োডিন একটাই ধরবো এখানে, ঠিক আছে? আয়োডিন দুটো না, আই মাইনাস হলে দুটো ধরবো, আয়োডিন একটাই ধরবো। টোটাল নাম্বার অফ ইলেকট্রনস আসবে আমার 18 ইলেকট্রন, ঠিক আছে? হয়েছে এটা? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা 2 নম্বর লেখো। 2 নম্বরটা লিখে রাখো ফেরোসিন, আমি করে দেখাচ্ছি না কারণ তোমরা পারবে এটা। ফেরোসিন বলে লিখে রাখো, তোমরা পারবে এটা করতে। আমি আর তারপরে একটা করছি 3 নম্বর দিয়ে। আচ্ছা ইলেকট্রনিক কন্ট্রিবিউশনটা তোমরা বার করে বলো দেখি কত হচ্ছে। ম্যাঙ্গানিজের কটা হবে? ম্যাঙ্গানিজের হবে 7টা ইলেকট্রন। একটা ইটা 5 C5 বা H5 আছে মানে 5টা ইলেকট্রন। 3টে সিও আছে মানে টোটাল আমার 6টা ইলেকট্রন। তাহলে টোটাল আমার আসবে 18 ইলেকট্রন। হয়েছে সবার? সবার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা চেঞ্জ করলাম। হ্যাঁ স্যার। একটু দাঁড়াও। 4 নম্বর একটা এক্সাম্পল লেখো। এটা আচ্ছা, এটা যখন ড্র করবে, ড্রয়িংটা একটু আলাদা, মানে কমপ্লেক্সের স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স, কারণ এখানে দেখো একটা মেটাল মেটাল বন্ড থাকবে, আয়রন আয়রন। কিন্তু আয়রন আয়রন মেটাল মেটাল বন্ডের জন্য যে কমপ্লেক্স তা আমি বলছি না, কিন্তু এখানে কমপ্লেক্সটা যেন 4টে সিও আছে। এখানে কি হয় অ্যাকচুয়ালি, দুটো সিও আমার টার্মিনাল থাকে, এখানে একটা সিও আর এখানে একটা সিও টার্মিনাল থাকে। তাহলে বাকি যে দুটো সিও থাকবে সেই দুটো সিও অ্যাকচুয়ালি ব্রিজিং থাকে এখানে। আর এই ব্রিজিং সিওটা লেখার একটা দরকারি জিনিস হচ্ছে এরকম ভাবে লেখা উচিত। কেন? কারণ তুমি যদি সি এর পাশে অক্সিজেনটা দাও তাহলে মনে হবে অক্সিজেনের সাথে সেটা বন্ড। তাই অ্যাকচুয়ালি যে আঁকাটা উচিত সেটা এরকম ভাবে কেউ আঁকতে পারে, সি ডবল বন্ড ও এরকম আঁকলো। কিন্তু কেউ যদি এরকম আঁকে তাহলে কিন্তু সেটা ভুল। কারণ তোমার মনে হবে বন্ডটা অ্যাকচুয়ালি এই অক্সিজেন দিয়ে, কিন্তু অক্সিজেন দিয়ে তো বন্ড নয়, বন্ডটা সবসময় কার্বন দিয়ে। তাই এই মেথডটা ঠিক, অথবা তুমি এই মেথডটাকে অ্যাপ্লাই করতে পারো। সিম্পল হচ্ছে কার্বনের সাথে বন্ড দিকে ডবল বন্ডেড ও নিচে টেনে দাও, অথবা সিওটাকে লেখো, অক্সিজেনটা কার্বনের ওপরে লেখো, যে কোনো একটা মেথড তুমি অ্যাপ্লাই করতে পারো। স্যার এই ইটা 5 C5 H5 লেখা হচ্ছে, ওই বন্ডটা স্যার জিরো গায়ে টাচ করালেই হবে তো? ভেতরে ঢুকিয়ে দেবে, টাচ করাবে কেন? এই তো মাঝে আমি তো ঢুকিয়ে দিয়েছি ভেতরে।
তাহলে দুটো আয়রনের জন্য কত হবে, 2 ইন্টু কত হবে 8, তাহলে আমার টোটাল 16 ইলেকট্রন আসবে। দুটো ইটা 5 C5H5 আছে আমার, তাহলে আমার আসবে 2 ইন্টু 5 মানে আমার 10 ইলেকট্রন আসবে। আর চারটে সিও আছে, তাহলে চারটে সিও মানে 4 ইন্টু 2 মানে টোটাল 18 ইলেকট্রন আসবে। আর কি আসবে, মেটাল মেটাল বন্ড আসবে, তাহলে আয়রন আয়রন বন্ড আছে একটাই, তাহলে আয়রন আয়রন একটা বন্ডের জন্য দুটো ইলেকট্রন আসবে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস আমরা আসছে 26 8 34 36 ইলেকট্রন। এটা একটু মুছে দিই। তাহলে পার এফি আমার কি আসবে, 36 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 18 ইলেকট্রন। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট শুধু একটা আমরা করব, সেটা হচ্ছে ইটা 6 কমপ্লেক্স। লাস্ট আমরা করছি, এটা হচ্ছে ইটা 6 কমপ্লেক্স। ইটা 6 কমপ্লেক্সের এক্সাম্পল হচ্ছে, দেখো ইটা 6 C6H6, কারণ বেঞ্জিন আমার না হলে ইটা 6 তো মিনিমাম বেঞ্জিন লাগবে, হোল টু ক্রোমিয়াম। তাহলে কিরম ভাবে আঁকবো, ক্রোমিয়াম ওপর আর নিচে দুটো বেঞ্জিন রিং। ইলেকট্রনিক এটা দুটোই হচ্ছে আমার ইটা 6, এটাও ইটা 6, এটাও ইটা 6। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 6টা, আর 2 ইন্টু ইটা 6 C6H6 মানে হচ্ছে 2 ইন্টু 6 মানে আমার 12 ইলেকট্রন, তাহলে টোটাল আমার আসছে 18 ইলেকট্রন। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে এই অবধি থাকবে, কারণ আমি ছোট ছোট ক্লাসই নেবো, কালকে আবার একটা ক্লাস নেবো। আচ্ছা, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, দুটো হোমওয়ার্ক, একটু দেখি কোন স্যার। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমি স্লাইড দিচ্ছি আবার। প্রথম হোমওয়ার্ক থাকবে হচ্ছে 10 ইয়ার্স থেকে যত কোশ্চেন আছে হেপ্টিসিটি সেগুলো করো। আর দ্বিতীয়টা থাকবে, সেটা হচ্ছে ফেরোসিন, যেটা আমি কাল পড়াবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা পড়বে বাড়িতে। কালকে ফেরোসিন পড়াবো, তাহলে ফেরোসিনটা তোমরা পড়ে রাখবে। স্যার, হ্যাঁ বলো। কুইজের আগের দিনে স্যার দু একটা কোশ্চেন একটু অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছি না। কুইজের কোশ্চেন? হ্যাঁ আমি বলছি আপনাকে, হ্যাঁ আপনি একটু দাঁড়াও, একটু। একটু দাঁড়াও, এটা হয়ে যাক তারপর আমি শুনছি, একটু দাঁড়াও। এটা লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্ক দুটো থাকবে, একটা হচ্ছে হেপ্টিসিটির যত কোশ্চেন আছে 10 ইয়ার্স এর, সেগুলো একটুখানি দেখবে, সেগুলো ট্রাই করার চেষ্টা করবে, কারণ হেপ্টিসিটির কোশ্চেন অনেক সোজা থাকে, তাই হেপ্টিসিটির কোশ্চেনগুলো সবগুলো করে নেবে, অ্যাটেন্ড করে নেবে। আর সেকেন্ড হচ্ছে ফেরোসিন পড়বে, কারণ ফেরোসিন আমি কালকের ক্লাসেই করাবো, কালকে একই সময় ক্লাস নেবো 7টা থেকে। কারণ ছোট ছোট ক্লাস থাকলে জিনিসটা পড়াটা অনেক সুবিধা হবে। স্যার অর্গানোমেটালিকের জন্য কোন বই ফলো করব?